আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ইস্পাত কঠিন ঐক্যে ষড়যন্ত্র মোকাবেলায় খালেদা জিয়ার আহ্বান। বিএনপির বর্ধিত সভায় ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন দাবি। ছাত্রদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ শুক্রবার। শীর্ষ পদে নাহিদ, আক্তার, নাসের, হাসনাত, সার্জিস। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ৮৩৪ ও আহত ১২,০৪৯ জন। এককালীন অর্থ সহায়তার পাশাপাশি মাসিক ভাতার ব্যবস্থা। এবং বৃষ্টিতে ভেসে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ পাকিস্তান গ্রুপের শেষ ম্যাচ। না খেলেও ১ পয়েন্ট পেয়ে আসর শেষ করল বাংলাদেশ। Primacy in build. German technology. Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, এখনও ষড়যন্ত্র চলছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। ন্যূনতম সংস্কারের পর দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তরুণদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, কোনো প্রতিহিংসা নয়, সৌহার্দ্য আর ভালোবাসার বাংলাদেশ গড়ে তুলতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, গণতন্ত্রের জন্য আপনাদের ত্যাগ জাতি মনে রাখবে, তবে এমন কিছু করা যাবে না যাতে এই সংগ্রাম নষ্ট হয়। রাহুল রায়ের রিপোর্ট। 2018-র 4 ফেব্রুয়ারি রাজধানীতে হয়েছিল বিএনপির সর্বশেষ বর্ধিত সভা। ঠিক 7 বছর পর সংসদ ভবনের এলডি হলে দলটির বর্ধিত সভা। স্থায়ী কমিটির সদস্য, উপদেষ্টা মণ্ডলী ও নির্বাহী কমিটির সদস্য, জেলা এবং থানার সভাপতি ও সাধারণ সম্পাদকরা যোগ দেন সভায়। 2018 সালের জাতীয় নির্বাচনে মনোনয়ন পাওয়ারা, এমনকি যারা সেকেন্ডারি মনোনয়ন পেয়েছিলেন, তারা অংশ নেন বর্ধিত সভায়। ৩,৫০০-এর মতো অংশগ্রহণকারীর মধ্যে বিএনপির 11টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরাও যোগ দেন। সভার শুরুতেই বিএনপির মৃত নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব রাখা হয়। 7 বছর আগের সভায় উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন তিনি। সকালে হঠাৎই সবার প্রধান অতিথি হিসেবে বেগম খালেদা জিয়ার যুক্ত হওয়ার খবরে উচ্ছ্বসিত হয়ে ওঠেন নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সূচনা বক্তব্যের পর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষকে সতর্ক থাকার আহ্বান এবং অনুরোধ জানাই। সারা দেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রকে পুনর্বাসনের, স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসুন। অবিলম্বে আগামী দিনগুলোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করুন। এরপর ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন। সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। তরুণদের উদ্দেশ্যেও নিজের ভাবনার কথা জানান বেগম জিয়া। আসুন প্রতিহিংসা,
প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এত দিনকার সংগ্রাম, আত্মত্যাগ বিফলে যায়। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। বেগম খালেদা জিয়ার বক্তব্যের পরেই শুরু হয় বর্ধিত সভা। সভায় অংশ নেওয়া নেতারা দল নিয়ে মতামত তুলে ধরেন। তৃণমূল নেতাদের কথা মনোযোগ দিয়ে শোনেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সিনিয়র নেতারা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দেশের গণতন্ত্র বিঘ্নিত করতে একটি মহল চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে বিএনপির বর্ধিত সভায় তিনি বলেন, ফ্যাসিবাদ বিদায় নিলেও মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। দীর্ঘ 7 বছর পর বর্ধিত সভায় অংশ নিয়ে উজ্জীবিত নেতাকর্মীরা বলছেন, অতীতের মতো আগামী দিনেও ঐক্যবদ্ধ থেকে জনগণের অধিকার আদায়ে কাজ করবেন তারা। আক্তার হোসেনের রিপোর্ট। দীর্ঘদিন পর বর্ধিত সভা ঘিরে বিএনপির জাতীয় ও তৃণমূল নেতাদের মিলন মেলা। গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দলের দিক নির্দেশনা ও করণীয় নির্ধারণে বর্ধিত সভাকে প্রাসঙ্গিক মনে করছেন নেতারা। আমি বিশ্বাস করি এই বর্ধিত সভার মাধ্যমে অ্যাকচুয়াল চিত্রটা সারা বাংলাদেশ থেকে উঠে আসবে এবং তার মাধ্যমে একটা অপটিমাম সলিউশন বের করা সম্ভব। 5ই আগস্টের পরে এই ফ্যাসিবাদের পতন হয়েছে, আমরা আসলে অত্যন্ত আনন্দিত সকলেই, এবং আমরা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা দেয়, সেই নির্দেশনা অনুযায়ী আগামী আন্দোলন সংগ্রামগুলোতে আমরা মাঠে থাকব। গণতন্ত্রের এই সংকটকালে আমাদের সকল পর্যায়ের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে গণতন্ত্র নিয়ে এখনো যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র টিকে থাকবে না। চেয়ারম্যানের বার্তা হচ্ছে, তোমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে 17 বছর আন্দোলন করেছো, এখন মানুষের সাধারণ চাহিদা, মানুষের গণতান্ত্রিক অধিকার এবং মানুষের মৌলিক বিষয়গুলোকে নিয়ে তোমাদের কাজ করতে হবে, এবং সেই আলোকেই কিন্তু আমরা মূলত কাজ করছি। স্বাগত বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, জনগণের দীর্ঘ ত্যাগ ও আন্দোলনে ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থেমে নেই। সেই গণতন্ত্রকে বিঘ্নিত করার জন্য, তাকে বাধা প্রদান করার জন্য আজকে গোষ্ঠী, একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত শুরু করেছে। শেখ হাসিনা বিদেশে গিয়ে তিনি সেই চেষ্টা করছেন, একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ অবস্থায় কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী তারা ভুল ব্যাখ্যা নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা। দ্বিতীয় অধিবেশনে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরে বক্তব্য দেন তৃণমূলের নেতারা। পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে আজকে নতুন করে চক্রান্ত ষড়যন্ত্র করছে। জাতীয় শক্তির প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকতে হবে, সেই চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। মানুষের মনকে জয় করে রাজনীতি করতে হবে। আগামী নির্বাচন আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। মানুষকে পাশে নিয়ে রাজনীতি করতে হবে, জনগণকে আস্থায় নিয়ে রাজনীতি করতে হবে। পার্টিসিপ্যান্ট একটা ইলেকশনের জন্য আমাদের দলের নেতাকর্মীদেরকে শৃঙ্খলাবদ্ধ এবং ঐক্যবদ্ধ থাকার জন্য যে বার্তাটা দিয়েছেন, আমি মনে করি আগামী দিনে চলার পথে আমাদের এই বার্তাটা আমাদের সংগঠনকে গতিশীল করবে। দলের শীর্ষ নেতাদের দিক নির্দেশনা নিয়ে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের আরও চাঙ্গা করবে বলে মনে করেন তৃণমূলের নেতারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র জনতার আত্মপ্রকাশ করতে যাওয়া রাজনৈতিক দলের নাম ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম এর নেতৃত্বে থাকছেন। শীর্ষ পদে থাকছেন আক্তার হোসেন, নাসির উদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। জনগণকে সাথে নিয়ে দেশের উন্নয়নে একসাথে কাজ করতে চান দলের নেতারা। সাদি মাহমুদের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরিবর্তিত প্রেক্ষাপটে ছাত্র জনতার সমন্বয়ে গঠিত দল আসতে যাচ্ছে রাজনীতির মাঠে। শুক্রবার মানিক মিয়া এভিনিউতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে দলটি। এর আগেই ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি হিসেবে নতুন দলের নাম ঘোষণা করা হয়েছে। তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম দলটির আহ্বায়ক হিসেবে থাকছেন।
জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব ও ডাকসুর সাবেক নেতা আক্তার হোসেন নতুন দলটির সদস্য সচিব হিসেবে থাকছেন। যে তারুণ্যের নেতৃত্বে ডান বাম বাইনারির বাইরে এসে যে মধ্যমপন্থী রাজনীতির সূচনার কথা আমরা বলেছি, বাংলাদেশের স্বার্থের রাজনীতির কথা বলেছি, বাংলাদেশের একটি স্বনির্ভর পররাষ্ট্র নীতির কথা আমরা বলেছি, বাংলাদেশের মানুষের যে পলিসি নির্ভর যে রাজনীতির কথা আমরা বলেছি, জনস্বার্থের পক্ষে যেন পলিসি হয়। একই সাথে আমরা নাগরিক হিসেবে, মানুষ হিসেবে আমাদের যে অধিকার এবং মর্যাদার প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোকে আমরা কিভাবে রাজনীতির মধ্য দিয়ে আদায় করতে পারি, সেই বক্তব্যগুলো আমরা জাতির সামনে উপস্থাপন করেছি। আমরা আশাবাদী সকল ধর্ম, বর্ণ, লিঙ্গের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে, সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা আমাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পারবো। নতুন দলটির মুখ্য সমন্বয়ক হিসেবে থাকছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি এখন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করা হয়েছে। আমরা জনগণের কাছে যাব, জনগণের যে প্রত্যাশা সেটা অনুযায়ী আমরা কাজ করব। ওমেনদের ডিসিশন মেকিং, তারপরে ইউথদের এম্পাওয়ারমেন্ট, জব স্কিল, দেন আমাদের এখানে যারা রিক্সা পুলার যারা রয়েছে, মার্জিনালাইজ পিপল যারা রয়েছে, তারা তো দীর্ঘদিন এখানে মানুষের কাছে বঞ্চিত ইকোনমিক জায়গা থেকে। মিডল ক্লাস যারা চাকরির জন্য বঞ্চিত, যে চাকরি থেকে যে মুভমেন্টটা হলো, এই মানুষগুলোর প্রত্যাশা যেটা রয়েছে সেটাগুলো আমাদের পূরণ করতে হবে। এবং স্টেটে আমাদের তো কোনো রিফর্মস এর কাজগুলো এখনো এগোচ্ছে না। তো সেই জায়গা থেকে কিভাবে হলো বাংলাদেশের দোষে পড়া ইনস্টিটিউশন গুলো আমরা নতুন করে বিল্ড আপ করতে পারি, সেই প্রসেস গুলোতে কাজ করব। আমাদের নেতৃত্ব এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছে, ভোটাভুটিত হয়েছে, সবাই সম্মতিক্রমে আমাদের পাস হয়েছে। জনমানুষের আকাঙ্ক্ষা পূরণে নতুন দল কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। 22 শর্ত সাপেক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। সমাবেশের অনুমতিপত্রের জন্য শৃঙ্খলা কমিটির 4 সদস্যের প্রতিনিধি দল ডিএমপিতে যান। অনুষ্ঠানের জন্য আমরা অবহিতকরণ পত্র দিয়েছিলাম। সেই পত্রের পরিপ্রেক্ষিতে আজকে ডিএমপি কমিশনার মহোদয় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমাদেরকে তাদের যে সম্মতিপত্র এটা আমাদেরকে দিয়েছেন। ডিএমপি বিভিন্ন রকমের প্রায় 22টির মতো শর্তাদি আমাদেরকে দিয়েছে, এবং আমরা সবগুলো শর্ত মেনে নিয়েই এই আয়োজনটি করব বলে সম্মত হয়েছি। সব রাজনৈতিক দল জনকল্যাণমুখী হবে এমন মন্তব্য করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জনগণই যেন নতুন রাজনৈতিক দলের কার্যক্রমের মূল লক্ষ্য হয়। সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগরে নিজ গ্রামে আকবপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ একটি সড়ক উদ্বোধন করেন। নতুন দল নয়, বাংলাদেশে এক্সিস্টিং যত রাজনৈতিক দল আছে সবাই জনকল্যাণমুখী হবে, জনগণের জন্য কাজ করবে, জনগণই যাতে তাদের রাজনৈতিক কার্যক্রমের মূল লক্ষ্য হয়, এটাই আমার প্রত্যাশা থাকবে সরকারের জায়গা থেকে। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে গঠিত ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের 205 সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আছে বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। বুধবার কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে সংগঠন থেকে 3 সদস্যের কমিটি করা হয়েছে। প্রতিবেদন দেয়া হবে 7 দিনের মধ্যে। পরাগ আজিমের রিপোর্ট। আত্মপ্রকাশের পরের দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র সংসদের 205 সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেকেই আছেন বলে জানানো হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনায় তৃতীয় একটি পক্ষ ভুল বোঝাবুঝি তৈরি করেছে বলে মন্তব্য করেন সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এই মর্মে যে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাসগুলোতে কোনোভাবেই কখনোই আমরা চাই না যে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হোক, কিন্তু
কালকে যখন আমাদের এই ছাত্র সংগঠন আমরা ঘোষণা করতে যাই, এখানে একটা অংশ এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে। এখানে কোনো একটা তৃতীয় পক্ষ এই ভুল বুঝাবুঝি তৈরি করেছে। আমাদের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা 7 কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট প্রকাশ করবে। প্রশ্নের জবাবে সংগঠনের সদস্য সচিব জাহিদ হাসান বলেন, কে কোন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এটি জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নয়। এইরকম আদারাইজেশন করে যে ঢাকা ইউনিভার্সিটি কয়জন, প্রাইভেট পাবলিক কয়জন, এইটা আসলে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা না। আমরা জুলাই গণ অভ্যুত্থান এরকম দেখে দেখে কে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, কে নর্থ সাউথে পড়ে, কে বেরাকে পড়ে, কে মাদ্রাসায় পড়ে, এরকম করে আমরা যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মূল সেন্টার হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, সেইখানে জুলাই যেহেতু আমরা এই বিভাজনটা করিনি, আমরা এই বিভাজনের মোটেও পক্ষে নেই। তারা যখন ভুল বুঝছিল যে না এখানে হয়তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধিত্ব নেই, তখন তারা আসলে সেটা নিয়ে নাখোশ ছিল। কিন্তু পরবর্তীতে এটা যখন ক্ল্যারিফাই করা হয়েছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় 30 থেকে 35 জনের একটা অংশ পূর্ণাঙ্গ কমিটিতে আছে, তখন এই বিষয়টি আমি আশা করি যে ক্ল্যারিফাই হয়ে গিয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গণতান্ত্রিক ছাত্র সংসদ কখনো কোনো রাজনৈতিক দলের লেজুরবৃত্তি করবে না। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ছাত্র জনতার গণ আন্দোলন ও গণ অভ্যুত্থানে মোট শহীদ হয়েছেন 834 জন, আহত হয়েছেন 12,049 জন। আনুষ্ঠানিকভাবে সরকারি এই তালিকা প্রকাশ করে বলা হয়েছে, যারা আহত হয়েছেন ক্ষতির দিক বিবেচনায় মেডিকেল বোর্ড তাদের 3টি ক্যাটাগরিতে বিভক্ত করেছে। প্রত্যেকেই পাবেন এককালীন ও মাসিক ভাতা। সরকারি পরিচয়পত্র দেখিয়েও পাওয়া যাবে নানা সুবিধা। তবে শুধুমাত্র একটি প্রজন্মই এই সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান প্রথমে কোটা আন্দোলন থাকলেও পরে তা রূপ নেয় এক দফার আন্দোলনে। সরকার পতন ঘটাতে সারা দেশে জীবন উৎসর্গ করতে থাকেন ছাত্র জনতা। আহতদের সংখ্যাও বাড়তে থাকে ধীরে ধীরে। শহীদ ও আহতদের স্বীকৃতি মেলে জুলাই যোদ্ধা হিসেবে। কতজন শহীদ হলেন আর আহতই বা কত তা নির্ধারণ করতে কাজ করে সরকারের নানা কমিটি। পুঙ্খানুপুঙ্খ হিসেব করে গেজেটেড শহীদ ও আহতদের ডাটাবেস করেছে সরকার। জুলাই অগাস্টে যে বাংলাদেশের ইতিহাসে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের এ, বি, সি ক্যাটাগরি করে আর্থিক সহায়তা ও সুযোগ সুবিধা দেয়া হবে। ক্যাটাগরি এ শ্রেণী নিম্নোক্ত প্রক্রিয়ায় আর্থিক অনুদান ও অন্যান্য সুযোগ প্রাপ্ত হবে। ক, এককালীন 5 লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে। আবার তাদেরকেও প্রতি মাসে 20,000 টাকা করে ভাতা প্রদান করা হবে। বিভিন্ন সরকারি হাসপাতালে তারা আজীবন চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবেন। তাছাড়া উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন। ক্যাটাগরি 2 কে আমরা বলছি যে যারা গুরুতর আহত হয়েছে, এককালীন 3 লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে। প্রত্যেককে মাসিক 15,000 টাকার ভাতা প্রদান করা হবে। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি আধা সরকারি কর্মসংস্থান প্রাপ্ত হবেন। আর ক্যাটাগরি সি, ওনারা আহত হয়েছেন, এককালীন 1 লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে। খ, মাসিক 10,000 টাকা প্রদান করা হবে। তবে সরকারি এই সুবিধা বংশধরদের জন্য মিলবে না, জানান প্রেস সচিব। কোনো কোটার সিস্টেমে আমরা যাচ্ছি না, এটা কোটার বিষয় না। আর এটা এমন যে জেনারেশন আফটার জেনারেশন, সেটাও না। আমাদের কথা হচ্ছে যে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, আমাদের কথা হচ্ছে যে এই গভর্নমেন্ট যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের পাশে গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্ট দাঁড়িয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন অ্যাক্রিডিটেশন কার্ডের মেয়াদ হবে 3 বছর। এই কার্ড পাওয়ার জন্য সাংবাদিকদের সরকারের উন্নয়নের গল্প প্রচারের প্রয়োজন নেই বলে জানান শফিকুল আলম। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। রোহিঙ্গা সংকট নিয়ে আসন্ন আন্তর্জাতিক সম্মেলনকে সফল করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলন 1 দশকেরও বেশি সময় ধরে মানবিক বিপর্যয় এবং নির্যাতিত মিয়ানমারের সংখ্যালঘুদের জন্য আরও সমর্থন জোগাড় করবে বলে আশা করছেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি ঢাকায় তার সঙ্গে সাক্ষাৎ করলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। প্রফেসর ইউনূস এটাকে একটি বড় সাফল্যে পরিণত এবং সমস্যা সমাধান প্রত্যাশা করেন।
বাংলাদেশ আশা করে এর থেকে সুনির্দিষ্ট কিছু বের হবে। রোহিঙ্গা সংকটের কথা উল্লেখ করে গ্র্যান্ডি বলেন, বিষয়টি বিশ্ব মানচিত্রে তুলে ধরে জাতিসংঘের সম্মেলনে মিয়ানমার ইস্যু নিয়ে কার্যকর আলোচনা করা যায়। অমর একুশে বইমেলায় ভাঙনের সুর। শুক্রবার শেষ হচ্ছে এবারের বইমেলা। মেলায় প্রকাশিত হয়েছে ভিন্ন ধর্মী বই। মেলায় উপস্থিতিও ছিল সন্তোষজনক। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। শেষ মুহূর্তের বইমেলা, বিদায়ের সুর মেলা প্রাঙ্গণে। অন্তিম সময়ে আসছে ভিন্ন ধর্মী বিভিন্ন বই। গণমাধ্যমের উপর বই মোড়ক উন্মোচন হয়েছে বইমেলায়। মাঠে অনেক রিপোর্টিং এর পেছনে কিছু অনেক গল্প থেকে যায়, যে গল্পটা আসলে আমরা ওই সংবাদের সঙ্গে প্রচার কিংবা প্রকাশ করা যায় না। সেই অপ্রকাশিত গল্পগুলো নিয়েই হচ্ছে আমাদের নিষিদ্ধ সত্য। আমাদের যে মহান মুক্তিযুদ্ধের যে অনির্বাণ চেতনা, আমরা মনে হচ্ছে এটা ম্লান হয়ে যাচ্ছে। সেই আমি দেশপ্রেমের যে বিষয়গুলি কবিতার আঙ্গিকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। মাননীয় মন্ত্রী কবিতার বইটি, মন্ত্রীর আসলে সময় জ্ঞান থাকে না, তার প্রমাণ আমার এই অমাননীয় মন্ত্রী কবিতার বইটি। লেখকরা তাদের বই নিয়ে অভিব্যক্তি তুলে ধরেন। এটা একটি প্রেমের কবিতা, আমার বইটি প্রকাশ করেছে প্রতিবিম্ব প্রকাশ। আমার বইয়ের নাম চোখের জলের সুইসাইড। বইয়ের বিষয়বস্তু দুঃখ বিষাদে ভরা জরাজীর্ণ কাহিনী। অন্য প্রকাশ থেকে উন্মোচিত হয়েছে আসিফ ইকবালের বই। এবার গবেষণাধর্মী অনেক বই এসেছে মেলায়। ক্যান্সার যে রোগটা, এই রোগ থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে গণসচেতনতা তৈরি করতে হবে। আমরা যদি সঠিকভাবে গণসচেতনতা তৈরি করতে পারি তাহলে দেখা যাবে 85% ক্যান্সারে আমরা রুখে দিতে পারি। অভিনেত্রী ফারজানা ছবি চয়নিকা চৌধুরীর বই পাওয়া যাচ্ছে মিজান প্রকাশনীতে। প্রথম উপন্যাস ভালোবাসার জলছবি। তো আসলে আমি এই উপন্যাসটাকে হচ্ছে বর্তমান ভালোবাসার প্রেক্ষাপটে দেখা যাচ্ছে মানুষের ভালোবাসা খুব ক্ষণস্থায়ী হয়। আমার গত বছর এসেছে জলছবি 2024-এ অমর একুশের বইমেলা, এবং এবছর এসেছে বৃত্তবাস। অনুমতি প্রার্থনা, ভালোবাসা বোধ, যে ভালোবাসাটা ধরা যায় না, সারাক্ষণ মনের মধ্যে থাকে, এরকম একটা অনুভূতি। কিন্তু কিছু কিছু ভালো লেখকের আমাদের বই আসছে এবং বিভিন্ন রকম সেলিব্রিটিদের বই আসছে। অমর একুশে বইমেলার 27তম দিনে নতুন বইয়ের সংখ্যা 2900 ছাড়িয়েছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তার সাফল্য উদযাপন করল জিপি অ্যাক্সেলারেটর। 5200 তরুণের ক্ষমতায়নে কাজ করছে এই উদ্যোগটি। দেশজুড়ে উদীয়মান উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়নের লক্ষ্যে এ আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। গালা নাইটে দেশের বিভিন্ন অঞ্চলের 20 জন বিজয়ী স্টার্টআপের সাফল্য উদযাপনের পাশাপাশি কর্মসূচির সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় 30 জন কমিউনিটি বিল্ডারের অসামান্য ভূমিকাকে স্বীকৃতি প্রদান করা হয়। অনুষ্ঠানে ছিলেন বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ এমদাদুল বারী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু বকর সিদ্দিক, গ্রামীণ ফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, সেদিন খুব বেশি দূরে নয়, বিদ্যুতের চাহিদার প্রায় সবটাই আসবে নবায়নযোগ্য জ্বালানি থেকে। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইবিএল ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন অ্যাওয়ার্ডস 2025-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। সম্মাননা পেয়েছে পালকি মোটরস, সেন্টার ফর হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ, ডক্টর চাষি, জলের ছবি মাটির ছবি এবং ব্র্যাক মাইক্রোফাইন্যান্স। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, জার্মান রাষ্ট্রদূত অসীম ট্রস্টার, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার, ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দায়ারত্নে। We can always blame it, of course we can blame others for climate change. But ultimately, we have to live in this planet, we are part of the community, and we have to contribute also. Technological adaptation, this migration from fossil fuel to least cost alternative fuel will not only help the climate change initiative, but it also help our balance of payment, help our sustainability of our industry and competitiveness of our industry. বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের মরদেহ হেলিকপ্টারে করে বিকেলে চট্টগ্রামে পৌঁছলে হাজারো নেতাকর্মী কান্নায় ভেঙে পড়েন।
তারা বলেন, চট্টগ্রামের উন্নয়নের জন্য নিবেদিত আব্দুল্লাহ আল নোমান ছিলেন একজন রাজনৈতিক প্রতিষ্ঠান। চট্টগ্রাম থেকে মোহাম্মদ সুলাইমানের ক্যামেরায় চৌধুরী ফরিদের রিপোর্ট। মঙ্গলবার ঢাকার বাসায় মারা যান বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান। এর আগে ঢাকায় 3টি জানাজা হয়েছে। বিকেল 4:45টায় তাঁর মরদেহ চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে পৌঁছায়। হাজারো নেতাকর্মী ছিলেন শোকে মূর্যমান। দেশ একজন রাজনীতিবিদ হারিয়েছেন, দেশ আর চট্টগ্রাম হারিয়েছেন একজন অভিভাবক। যুগে যুগে কিছু রাজনৈতিকভাবে সামাজিকভাবে কিছু সংস্কারক আসেন। আব্দুল্লাহ নোমান হচ্ছে ওই সংস্কারকদের মধ্যে বর্তমান যুগে একজন। নোমান ভাইকে তার কাজের মধ্যে, আমাদের কাজের মধ্য দিয়ে যাতে এই চট্টগ্রামে বাঁচিয়ে রাখা যায়। আব্দুল্লাহ নোমানের মরদেহ গ্রহণ করতে এম এ আজিজ স্টেডিয়ামে আরও ছিলেন তার একমাত্র ছেলে ও চট্টগ্রাম সিটি মেয়র। আগামীকাল আমরা জমিতুল ফালাতে বাদে জুমা ওনার জানাজার আয়োজন করেছে। আমি চট্টগ্রামবাসীকে আহ্বান জানাবো সবাই ওনার এই জানাজায় অংশগ্রহণ করবে। আমি খুব গর্বিত, সৌভাগ্যক্রমে আমি তার ছেলে, আমি তার সন্তান, কিন্তু আমি দাবি জানাই না যে আমি তার সবকিছু। চট্টগ্রামের মানুষ এবং তাদের কাছেই তিনি সবকিছু। শ্রদ্ধা নিবেদনের জন্য আব্দুল্লাহ নোমানের মরদেহ রাখা হয় চট্টগ্রামের কাজীর দেউরি ভিআইপি টাওয়ারের নিচে। জুমার নামাজের পর জমিয়তুল ফালা জাতীয় মসজিদ ময়দানে এবং বাদ আসর রাউজান গহিরা হাই স্কুল মাঠে 2 দফা জানাজা শেষে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। নিটোল ডাটা আন্তর্জাতিক সংবাদ। হামাস 4 ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেওয়ার পর ফিলিস্তিনি বন্দীদের ছাড়তে শুরু করেছে ইসরায়েল। এ পর্যায়ে 620 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত 590 জনকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এর মধ্যে গাজায় পৌঁছেছে 456 জন, মিশরের 97 ও পশ্চিম তীরে 37 জন। মরদেহ যাচাই বাছাই করে 24 শিশুসহ বাকি জিম্মিদের মুক্তি দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘণ্টায় 17 ফিলিস্তিনি নিহত ও 19 জন আহত হয়েছে। গাজা যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত 48,365 ফিলিস্তিনি নিহত ও 1,11,780 জন আহত হয়েছে। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। এর 21শে পদকে ভূষিত সঙ্গীত শিল্পী ফেরদৌস সারাকে সংবর্ধনা দিয়েছে সুধী সংঘ। সন্ধ্যায় গুলশানের ক্রাউন প্লাজায় এ সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে নজরুল সঙ্গীতে ফেরদৌস সারার অবদান তুলে ধরেন গুণীজনরা। সুলতানা হিমুর রিপোর্ট। দেশে নজরুল সঙ্গীত জগতে প্রখ্যাত এক নাম সঙ্গীত শিল্পী ফেরদৌস সারা। নজরুল সঙ্গীত অঙ্গনে অসামান্য অবদান রাখায় এবছর তিনি সম্মানিত হয়েছেন 21শে পদকে। শিল্পীর এই প্রাপ্তিকে আনন্দ আয়োজনে উদযাপন করেছে সুধী সংঘ। সঙ্গীতের মধ্য দিয়ে নজরুল চেতনা ছড়িয়ে দিতে ফেরদৌস সারার অসামান্য অবদান তুলে ধরেন বিশিষ্টজনেরা। যোগ্য ব্যক্তিদেরকে দিবেন সম্মান, তাহলে রাষ্ট্রেরও সম্মান থাকবে, পদকেরও সম্মান থাকবে। নজরুল সঙ্গীত শিল্পীকে সম্মানিত করা বা সম্মানিত হওয়া মানে যারা নজরুলের গান ভালোবাসেন, নজরুলকে ভালোবাসেন, তাদের সবার জন্য আনন্দের মাত্রাটা একটু বেশি। যে এই দেরিটা যেন না হয়, এবং আমি অত্যন্ত ভাগ্যবান মনে করছি যে অন্তত পক্ষে অবশেষে ফেরদৌস সারা এই সম্মানে ভূষিত হলো। কোনো শিল্পীকে, কোনো শ্রেণীর কোনো শিল্পীকেই যেন তার যোগ্য সম্মান থেকে চ্যুত না করা হয়। আয়োজক ও বিশিষ্টজনদের প্রত্যাশা, ফেরদৌস সারা সঙ্গীতের মধ্য দিয়ে সব প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন। 25 বছর উনি আমাদের সাথে ছিলেন, আছেন, আর ওনার অসংখ্য অনুষ্ঠান আমাদের চ্যানেল আইতে প্রচারিত হয়েছে, উনি অর্গানাইজ করেছেন, এখনো করছেন। অনেক অনুষ্ঠানের সিগনেচার টিউন বলি যেটা, ওটা ওনার করা। তো উনি আমাদের পরিবারেরই একজন সদস্য, তাই আজকে ওনাকে আসলে অভিনন্দন জানাতে
পারাটা চ্যানেলের পক্ষ থেকে এটা একটা গর্বের ব্যাপার। আপা অনেক দীর্ঘ জীবন কামনা করবেন, কামনা করি সবার ভালোবাসায় আপা অনেক দীর্ঘ জীবন কামনা করবেন। আপার জন্য দোয়া করবেন, আপার কণ্ঠটা যেন অনেক ভালো থাকে। গুণীজনদের কাছ থেকে এমন সংবর্ধনা পেয়ে মুগ্ধ হয়েছেন ফেরদৌসারা। নজরুল সঙ্গীতে আলো ছড়াতে নিত্য নতুন চর্চায় নিজেকে আরো ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। কে আমাকে পিছনে টানল, সেই মানুষটি আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যার এত জনের মুখ থেকে আপনারা একটু একটু শুনেছেন সেই কিশোরী সেই তরুণীর প্রতি অনেকের অগাধ ভালোবাসা। খুব ভালো একটি মেয়ে, গুণী মেয়ে, ঠিক সময় ঠিক একজনকেই এই পদকটা দেওয়া হয়েছে। এই সকল শিল্পীদের বরণ করার মতো অত ফুল আমরা কোথায় পাবো? এই মাটির ধরনীতে তাদেরকে আমরা বরণ করি। এই আয়োজনে আরো ছিলেন বিশিষ্টজন সহ ফেরদৌসারার পরিবার পরিজনও। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। 21 পদকপ্রাপ্ত প্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি 21 পদকপ্রাপ্ত ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে দুটি তথ্যচিত্র নির্মাণ করেছেন অনন্যা রুমা। শিল্পী মনিরুল ইসলামকে নিয়ে তথ্যচিত্রটির নাম দেয়া হয়েছে মনির টেল অফ টু কান্ট্রিজ, আর নভেরাকে নিয়ে নির্মিত তথ্যচিত্রটির নাম দেয়া হয়েছে নভেরা। নভেরা আহমেদ এবং তাঁর স্বামী গ্রেগর দ্য ব্রুনসের সাক্ষাৎকার এবং নভেরা আহমেদের জীবনের শেষ বেলার দৃশ্য নিয়ে সাজানো হয়েছে তথ্যচিত্রটি। বিকেলে ধানমন্ডির আলিয়ান্স ফ্রান্সিসে প্রদর্শনীর আয়োজন করা হয়। চিত্র সমালোচক মঈনুদ্দিন খালেদ, ঢাকায় নিযুক্ত স্পেনের হাই কমিশনার গ্যাব্রিয়েল সিশতায়াগা, আলোকচিত্র শিল্পী নাসির আলী মামুন, ভাস্কর হামিদুজ্জামান সহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা ছিলেন এই আয়োজনে। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। বেঁচে আছি, আমি 82 ইয়ার্স, এখনো কাজ করতে পারতেছি, এটা পরম সৌভাগ্য। আমাদের আমার ক্রিয়েটিভ প্রসেস এটা একটা আলাদা আমার মতো, তবে চাই আল্লাহ তাআলার কাছে যাতে আরো কাজ ডেভেলপ করতে পারে। এবার ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। সাউথ ইস্ট ব্যাংকের বোর্ড সভা, ম্যানেজার কনফারেন্স ও কর্পোরেট গ্রাহক সম্মেলন হয়েছে। ব্যাংকের প্রতিষ্ঠাতাকালীন ও বর্তমান চেয়ারম্যান এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট এম.এ. কাশেমের নেতৃত্বে চট্টগ্রামে একটি হোটেলে এ অনুষ্ঠান হয়। অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোহাম্মদ সাদেক হোসেন। এ সময় আরও ছিলেন ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী, সিইপিজেড এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুস সোবহান, জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং অন্যরা। পরে এম.এ. কাশেম সিইপিজেড সাউথ ইস্ট ব্যাংকের শাখা পরিদর্শন করেন। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের আয়োজনে ব্যবসায়ীদের সেমিনার হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন। আয়োজনে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির। কমার্শিয়াল কাউন্সিলর নাহিদা হাবিবার সঞ্চালনায় সৌদি আরবে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ ও বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন ব্যবসায়ীরা। প্রায় 4,000 কোটি টাকার সন্দেহজনক লেনদেন সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সাথে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিআইডির সাবেক প্রধান ও ডিআইজি মোল্লা নজরুল ইসলামের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। দুপুরে সংস্থার প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে মামলাগুলোর বিস্তারিত তুলে ধরেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর বিরুদ্ধেও মামলা করেছে দুদক। দুদকের বর্তমান কমিশন কোনো দুর্নীতিবাজকে দায় মুক্তি দেয়নি বলে ব্রিফিংয়ে উল্লেখ করেন দুদক মহাপরিচালক। The Christian Commission for Development in Bangladesh CCDB'র আয়োজনে CCDB Scholarship Program for Sustainable Climate Action Empower Future Leaders শীর্ষক কর্মশালা হয়েছে। উদ্বোধন করেন CCDB'র নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকার।
পর্যটন বিকাশ কেন্দ্রের উদ্যোগে পর্যটন শিল্পের উন্নয়নে আমাদের করণীয় ও মিডিয়ার ভূমিকার শীর্ষক আলোচনা ট্রাভেল ট্যুরিজম ফেস্টিভ্যাল 2025 এবং ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম আইকনিক অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার এই অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত আলোকচিত্রী ও এনটিভির পরিচালক মোহাম্মদ নুরুদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি ভার্চুয়ালি উদ্বোধন করেন নতুন ধারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান। টেলিভিশন জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ TJFB'র সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিত্রনায়ক ও চলচ্চিত্র পরিচালক ওস্তাদ জাহাঙ্গীর আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর হামিদা খানম, ইউএস বাংলার জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম এবং অন্যরা। নরসিংদীর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অ্যাসেট প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের দক্ষতা প্রতিযোগিতা হয়েছে। নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের অ্যাসেট প্রকল্পের অর্থায়নে 5টি বিভাগে এ প্রতিযোগিতা হয়। প্রধান অতিথি ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ। প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী নিহার রঞ্জন দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অ্যাসেট প্রকল্পের সংযুক্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, মেসার্স বিবি টেক্সটাইলের প্রোপ্রাইটার মাসুদুর রহমান মাসুদ ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি সুমন রায়। এ সময় ইনস্টিটিউটের 5টি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ বাংলা নিউজের আলোচনা সভা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠানে মাতৃভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন বক্তারা। চ্যানেল আইয়ের সিনিয়র ক্যামেরা পার্সন মঈন হোসেন সহ 7 জনকে সম্মাননায় ভূষিত করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাবুদ্দৌলা চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট সরকার তাহমিনা, বিবিএন নিউজের চেয়ারম্যান শফিকুর রহমান এবং অন্যরা। এর সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইস্পাত কঠিন ঐক্যে ষড়যন্ত্র মোকাবেলায় খালেদা জিয়ার আহ্বান। বিএনপির বর্ধিত সভায় ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন দাবি। ছাত্রদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ শুক্রবার। শীর্ষ পদে নাহিদ, আক্তার, নাসির, হাসনাত, সার্জিস। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ 834 ও আহত 12,049 জন। এককালীন অর্থ সহায়তার পাশাপাশি মাসিক ভাতার ব্যবস্থা। এবং বৃষ্টিতে ভেসে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ পাকিস্তান গ্রুপের শেষ ম্যাচ। না খেলেও 1 পয়েন্ট পেয়ে আসর শেষ করল বাংলাদেশ দল। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।